আসসালামু আলাইকুম। আজকে একজন ব্যক্তি নিয়ে, দুইজন ব্যক্তি নিয়ে কিছু কথা বলবো। ভিপি নূর এক অদম্য সাহসী এবং নীতি আদর্শে অটুট থাকা এমন এক ব্যক্তি, যার বক্তব্য শুনলে শেখ হাসিনার আমলে যে সমস্ত বক্তব্য সে ধারণ করত এবং যে জন্য সে রাজপথে লড়াই করেছে, সেগুলো মনে করলে আজও শরীরে একটা স্ফুলিঙ্গ খেলে যায়। সেই সময়ের তার দৃঢ় প্রত্যয় এবং তার যে অদম্য সাহসিকতা, তা জাতি চিরজীবন মনে রাখবে। ফ্যাসিজমের বিরুদ্ধে সে যে লড়াই করেছে এবং সেই লড়াই করতে গিয়ে সে যে অত্যাচারিত হয়েছে, কিন্তু তারপরও নিজের জীবনের উপেক্ষা না করে, নিজের জীবনের প্রতি মায়া না করে, তার নিজের জীবনটাকে উপেক্ষা করেও সে চিন্তা করেছে যে এই ফ্যাসিজম থেকে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে আনতে হবে এবং এই দেশে একটা কল্যাণের সুবাতাস বইয়ে দিতে হবে। সেই জন্য তার নিজের জীবনটাকে সে বিলিয়ে দিয়েছিল রাজপথের মাঝে, রাজনীতির মাঝে। আমি মনে করি সে সফল হয়েছে এবং তার সেই কর্ম বিফলে যায়নি। এবং আমরা মনে করি, আমরা অনেকেই সবাই মনে করি, আমরা দেশের জনগণ যারা আছি, সাধারণ জনগণ এখনো মনে করি যে উনি আসলে নীতি আদর্শকে ধরে রাখার জন্য ক্ষমতার লোভী না হয়ে এমপি, মিনিস্টার ইত্যাদি না পাবার জন্য বা ওইগুলোর লোভ না করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র দেশের কল্যাণের জন্য। তো শেখ হাসিনাও আমাদের 10টা সিট অফার করেছিল যে নির্বাচনে নেওয়ার জন্য। শেখ হাসিনা নিজে ফোন করেছিল, আপনার তৎকালীন এনএসআই ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সাহেব, ডিজিএফ এর হামিদ সাহেব, তারপরে আপনার আওয়ামী লীগের নেতারা, অনেক নেতারা আপনার বলা চলে জোর করে তুলে নিয়ে বসেছেন কিংবা আলোচনা করেছেন ডামি প্রার্থী দাঁড়াইলে প্রত্যেক আসনের জন্য আপনার 50 লাখ টাকা করে খরচ দিবে। কারণ সেই সময় তো ছাত্র যুবক তরুণদের জায়গায় গণ অধিকার পরিষদ বা আমরা ছিলাম। সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না, সিটেও সমঝোতায় গেলাম না। কিন্তু আসলে কি তিনি তাই করেছেন? এখনকার যে ওনার কার্যকলাপ, 5ই আগস্টের পরে উনি যে সমস্ত বক্তব্য রাখেন এবং উনি ওনার বিহেভিয়ারের যে পরিবর্তন এনেছেন এবং রাজনৈতিক ভাবে উনি যে ধরনের বক্তব্য ধারণ করেন এবং কখনো কখনো সুবিধা পেলে সেই দলের হয়ে কথা বলা এবং সুবিধা বঞ্চিত হলে সেই দলের বিপক্ষে কথা বলা, ভিপি নূরের একটা চরিত্রগত কাঠামো হয়ে দাঁড়িয়েছে। এবং বর্তমানে সে পুরোপুরি ক্ষমতা লোভী হয়ে গেছে। কিভাবে এমপি মিনিস্টার হবে, সরকারের একটা পার্ট হবে, আসন্ন নির্বাচনের পরে সরকারের একটা পার্ট হবে, সেই চিন্তাই তার বোধহয় এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। সে ঠিক মতো ঘুমাতেও পারতেছে না। আসুন শুনি তিনি তার বক্তব্যে কি বলেন। আগামীতে বিএনপির যেহেতু আমরা সমর্থন পেয়েছি, ইনশাল্লাহ এই আসনে ট্রাক মার্কা জয়লাভ করবে। কোনো নয় ছয় কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষের চোখ আছে, মানুষের কান আছে, কাজী মানুষের বিবেক আছে। তারা চোখ দিয়ে দেখে কোথায় কি হচ্ছে, কান দিয়ে শুনে কোথায় কি বলছে, বিবেক দিয়ে চিন্তা করতে পারে কারে দিলে কোন কাজ হবে। নিশ্চয়ই গ্রামে যেটা বলে, হিয়ালের কাছে মানুষ মুরগি বাগা দেবে না, এটা বুঝেন তো। কাজী আমার এটা আপনাদের প্রতি আহ্বান, আপনারা আমার প্রতি আস্থা রাখবেন। ইনশাল্লাহ এই জনপদ হবে আগামীর নতুন বাংলাদেশের রোল মডেল, যেটা দেখে বাংলাদেশের সরকার বলবে, ভাই তুমি কিভাবে তোমার এলাকায় এই কাজ করেছো, আমরা সরকার এটা এক্সিকিউট করতে চাই। যেহেতু আমি সরকারের পার্ট হব, ইনশাল্লাহ সেই জায়গা থেকে
হ্যাঁ, এখানে তিনি সেই কথাগুলোই বলেছেন যা তার মনের ভিতরে আছে। এখানে তিনি সুন্দরভাবে ব্যক্ত করলেন যে বিএনপির সমর্থন নিয়ে তিনি ট্রাক মার্কায় পটুয়াখালী 3 আসনে নির্বাচন করবেন এবং তিনি বিএনপির সাথে কমিটমেন্ট করেছেন। হক নূর, আপনি পটুয়াখালী 3 আসন থেকে আপনি গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ট্রাক মার্কা নিয়ে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনি বিএনপির সমর্থন নিয়ে এই পটুয়াখালী 3 আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। সেখানে আমরা সম্প্রতি সময় দেখেছি বিএনপির নির্বাহী কমিটির সদস্য তিনি সম্প্রতি বহিষ্কার হয়েছে, তিনিও এই জাতীয় সংসদ নির্বাচনে তিনিও এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেক্ষেত্রে আপনি বিএনপির সমর্থন পেতে এবং জয়লাভ করতে আপনি কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করেন কিনা? প্রথমে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে আমি গণ অধিকার পরিষদের সভাপতি এবং গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচন করছি। একই সাথে আপনারা জানেন যে ফেসিবাদ পতনের আন্দোলন থেকেই বিএনপি সহ প্রায় 42টি রাজনৈতিক দল আমাদের একটি যুগপৎ আন্দোলন চলেছিল। সেখান থেকে আমাদের আলাপ আলোচনা পরিকল্পনা, একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন এবং একসাথে সরকার গঠন, সেই কমিটমেন্টের কারণে জি, তার বক্তব্যই তিনি বলতেছেন তিনি যে কমিটমেন্ট করেছেন। এখন এই কমিটমেন্টের কারণে তার কি নীতি বিসর্জন হয়নি, সে কি ক্ষমতালোভী হয়নি? তিনি নিজেই বলতেছেন, শুনুন ভালো করে। আদর্শ আছে, দল বলেছে যে আমরা আসন সমঝোতায়, বিএনপি 288 আসনে ধানের শীষের নির্বাচন করছে, 12টা আসনে জোট সঙ্গীদের বিবেচনা করেছেন, 4টা খেজুর গাছ, আমার এখানে ট্রাক, মান্না ভাইয়ের ওখানে কেটলি, জোনায়েদ সাকির মাথাল, পার্থ ভাইয়ের গরুর গাড়ি, এরকম। তাহলে 12টা জায়গায়, এখন তাহলে এই 12টা জায়গায় কি বিএনপির লোকেরা কি করবে? 288টি আসনে এই নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচন করবেন, তাদের দলের প্রার্থীদেরকে দিবেন এবং বাকি যে 12টি আসন থাকে সেখানে অন্যান্যদেরকে দিয়েছে। তার মধ্যে গণ অধিকার পরিষদের নূরকে একটি আসন দিয়েছেন, সেটি হচ্ছে পটুয়াখালী 3 আসন এবং সেই আসনেই তিনি বিএনপির সমর্থন পেয়ে বিএনপির কমিটমেন্টের সাথে একাগ্রতা নিয়ে এই আসন থেকে নির্বাচন করতেছেন। অথচ এই নূর কোনো এক সময় বলেছিলেন, আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না। হ্যাঁ, তিনি বলেছিলেন যে 2-4টা আসনের জন্য তিনি বিএনপির সাথে কখনো সমঝোতা করবেন না কিংবা তার নীতি আদর্শকে বিসর্জন দিবেন না। অথচ আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, বিশ্লেষণ করেন, তাহলে দেখা যাবে 2-4টি আসনও নয়, মাত্র একটি আসনই তিনি পেয়েছেন। তার গণ অধিকার পরিষদ থেকে তিনি একটি আসনই পেয়েছেন, যেখানে তিনি ট্রাক মার্কা নিয়ে বিএনপির সমর্থনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে এই নির্বাচন করতে পারবেন। অথচ তিনি কোনো এক সময় বলেছেন আবার, বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও সেই কদম। হ্যাঁ, বিএনপির হাতে ক্ষমতা থাকলে এই দেশের কখনো কল্যাণ হতে পারে না। যে কথাটি আমি কিছুক্ষণ আগেই বলেছি যে 5ই আগস্টের পরে এই ধরনের দ্বিমুখিতা এবং দ্বিচারিতা তার বিহেভিয়ারের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তিনি সুবিধা ভোগ করার উদ্দেশ্যে যখন যেখানে পেরেছেন সেইভাবেই তিনি কথা বলেছেন। এখন তিনি সেই 2-4টি আসন নয়, মাত্র একটি আসনেই তিনি নির্বাচন করতেছেন। এই জন্য বিভিন্ন জায়গায় তিনি প্রচারণা করতেছেন।
এই প্রচার প্রচারণার অংশ হিসাবে এক জায়গায় তাকে সাংবাদিক প্রশ্ন করে, তফসিল ঘোষণার পরে এখানে আপনাদের আসলে সভা সমাবেশ হয়েছে বা পথসভা এবং শোডাউন, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এই বিষয়ে আসলে এখানে ম্যাজিস্ট্রেটও এসেছিল, আমরা দেখেছি পুলিশও এসেছে। এই বিষয়ে আপনার আসলে প্রতিক্রিয়া বা মন্তব্য কি? আপনারা জানেন যে একটি দলের প্রধান এবং এই এলাকার সন্তান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা যে ভূমিকা রেখেছি, আমাদের যে ত্যাগ, তার ফলে আজকের এই পরিবর্তন। কাজেই আমি যেখানেই যাই মানুষের একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি অটোমেটিক্যালি হয়ে যায়। জানি গতকালকে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং একই সাথে গণভোটের তফসিল ঘোষণা হয়েছে এবং সেখানে আমরা যেটা আমাদের আচরণ বিধিমালা সেখানে বলা আছে তফসিল ঘোষণার ঠিক পরে, মানে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত পুরো সময়টাই আসলে আচরণ বিধিমালার আওতাধীন সময়। তো এই সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করার আসলেই লিখিত অনুমতি ছাড়া কোনো নাই। নির্বাচনী প্রচারণার একটা সময় আছে, সেটা হচ্ছে 20 জানুয়ারি থেকে। আমরা জানি যে 20 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণার জন্য সময় দেওয়া হয়েছে, তখন তারা সভা সমাবেশ করতে পারবে অনুমতি সাপেক্ষে। এর আগে কোনো নির্বাচনী প্রচারণা করার তাদের কোনো এখতিয়ার নেই। কিন্তু তারা যে আপনি আইন শৃঙ্খলা ভঙ্গ কেন করলেন বা এটার পরিপ্রেক্ষিতে আপনার কি উত্তর? এই উত্তর দিতে গিয়ে তিনি তার বক্তব্যকে দীর্ঘায়িত করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা যে তিনি ভঙ্গ করেছেন এই কথাটি একবারও বলতে চাননি। তিনি মাঝে আবার এই নিয়ে ক্ষমাও প্রকাশ করেছেন। এখন উনি যে কথাটা বলেছেন সেই কথাটাতে আপত্তি। সেই কথাটা হচ্ছে এই যে তিনি বলতেছেন, এটা ঠিক যে এই এলাকা থেকে আমি নির্বাচন করব বলে ঘোষণা দিয়েছি, কিন্তু এখনো সব ইউনিয়ন পর্যায়ে হয়তো তুলনামূলকভাবে অন্যান্য বড় দলের যে কমিটি, সেরকমভাবে আমাদের কমিটি হয়তো অত শক্তিশালী না ওই বিবেচনায়, কিন্তু জনসমর্থনের দিক থেকে এখানে আমরা অত্যন্ত শক্তিশালী। 5ই আগস্টের আগে আমি যে ধরনের কার্যকলাপ করেছি সেই পরিপ্রেক্ষিতে এই দেশের জনগণ কাগজে কলমে মিডিয়ায় সব জায়গায় আমাকে দেখেছে, কথা বলে, এবং আমি সেই হিসাবে কোথাও গেলে আমার চারপাশে জনসমর্থন অনেক বেশি দেখা যায়, লোকের ভিড় হয়ে যায়, লোকারণ্য হয়ে যায়। যদিও আমাদের কমিটি দেওয়ার মতন সামর্থ্য নেই, এটা তারই কিন্তু বক্তব্য। আচ্ছা, আমার ব্যাপারটা জানতে ইচ্ছে করতেছে, এই গোজামিলের কথার মানেটা কি আসলে? একটা লোকের যদি অনেক জনসমর্থন থাকে তাহলে সেই জনসমর্থনের লোকগুলোকে নিয়ে একটা কমিটি গঠন করা এত কঠিন কিছু নয়, যে কোনো মুহূর্তে এই কমিটি করা যায়। অথচ উনি বলতেছেন কমিটি করার মতন তার সমর্থন নেই, কিন্তু তার জনসমর্থন আছে, এই কারণে এই ধরনের লোকের লোকারণ্য হয়ে যায়। অথচ তিনি সাধারণ জ্ঞানে এই জিনিসটা বুঝতে পারতেছেন না। ওই যে 5ই আগস্টের আগে উনি যে সত্যিকার ন্যায় নীতির ভূমিকা পালন করেছিলেন, সেই জন্য মানুষ আজও তাকে স্মরণ করে, আর সেই জন্যই আজকে এখনো তাকে দেখতে যায়। উনি যদি আমাদের সাভারেও আসে তাহলে ওনাকে দেখার জন্য লোকের ভিড় হয়ে যাবে। কিন্তু তাই বলে এই নয় যে ব্যালট পেপারে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিবে। ভোটের ব্যাপারটা এক জিনিস, আর তাকে দেখতে যাওয়া ভিন্ন জিনিস, দুইটা কখনোই এক নয়। তা না হলে আজকে দলকে বিলুপ্ত করে তিনি এমন একটি পদক্ষেপ গ্রহণ করতে পারতেন না, এমন একটি সিদ্ধান্তে তিনি উপনীত হতে পারতেন না। আজকে বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামালও কি বলে শুনুন। এই যে গণ অধিকার পরিষদ, এই দলের ইনকাম কি ভাই? তারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে চলতো। ওদের কিন্তু একটা সুনামও আছে, বদনামও আছে। কিন্তু ওদের নামের আগে একটা অ্যাডজেক্টিভ অনেকে ইউজ করতো, সেগুলো বিকাশ নুরু, বিকাশ রাশেদ, এগুলো বলতো। তার মানে তারা বিকাশে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিত। আমি এটাকে অন্যায় মনে করি না। দল চলাতে হলে জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া যেতেই পারে, কিন্তু যারা তাকে চাঁদা দিত তারা কি এই শর্তে দিত যে একসময় তুমি দল বিলুপ্ত করে দিয়া অথবা দলের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়া তুমি বিএনপিতে যাবা? এই জন্য দিছে। ওই যাদের কাছে তারা চাঁদা নিচ্ছে, বিকাশে নিকার যেভাবে নিক, তাদের কাছে ওনারা কি জবাব দিবে? তারা বিট্রে করছে, যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদের সঙ্গে বিট্রে করছে, তারা নিজের দলের সঙ্গে বিট্রে করছে, নিজের দলের নেতা কর্মীর কাছে বিট্রে করছে। বিভিন্ন বক্তব্য দিচ্ছে, উনি কি এগুলো শোনেন না বা উনি কি বোঝেন না? আমার তো মনে হয় ওনার সবকিছুই কানের মধ্যে যায়, ওনার ব্রেইনে আছে, কিন্তু উনি ক্ষমতালোভী হয়ে যাওয়ার কারণে সরকারের একটা অংশ হওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য সেই নীতিকে বিসর্জন দিয়েছেন। তার মধ্যে সেই মনুষ্যত্ব এখন আর
নেই। কিভাবে তিনি ক্ষমতা পাবেন, কিভাবে তিনি মন্ত্রিত্ব পাবেন এবং সরকারের একটা পার্ট হবেন, এটাই তার মস্তিষ্কের মধ্যে এখন শুধু খেলা করতেছে। আজকে হাসনাত তাকে নিয়ে একটি কথা বলেছে, শুনুন। নিজের দলকে বিক্রি করে দিয়ে, যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে, একটা সিটের জন্য, দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন, তারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন। দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন, আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। এইভাবে তার দলে যারা ছিলেন, যাদেরকে নিয়ে তিনি এই প্রথমে দল গঠন করেছিলেন, সেই তাদের দলেরই একজন প্রধান ব্যক্তিত্ব তাকে নিয়ে কি মন্তব্য করে, তার সম্বন্ধে কি অপিনিয়ন রাখে, শুনুন একটু। নুরুল হক নূর হলো একটা ইসরায়েলি এজেন্ট, এটা সার্টিফাই করেছে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত, আপনি নিশ্চয়ই শুনেছেন। তো ওর সাথে কাজ করার কোনো সম্ভাবনা আমার ছিল না। আমি যখনই বুঝেছি সে ইসরায়েলি, আমি সরে গেছি দল থেকে। সে তো ইসরায়েলি এজেন্ট, আমি ইসরায়েলি এজেন্টের সাথে কাজ করব না। আপনি যাই দেন না আমাকে, যেই লোভই দেন না, আমি বিএনপির। হ্যাঁ, এই হচ্ছে নূরের চরিত্র। এখন যখন তারা এই সমস্ত কথাগুলো বলেছিল, তখন আমরা জনগণই বরঞ্চ তাকে নিয়ে এই ধরনের কথাগুলোকে প্রশ্রয় দেইনি। কিন্তু এখন দেখা যায় যে আসলে সেই কথাগুলোর অনেক মাইনে রাখে, কারণ এখন তিনি যে ভূমিকা পালন করতেছেন তাতে তার প্রতি আর সেই আস্থা রাখা যায় না। জানি না পটুয়াখালী ৩ এর লোকেরা তাকে কিভাবে বরণ করে নিবেন। এমন একজন ব্যক্তিকে যদি ক্ষমতা দেন এবং তিনি যদি ক্ষমতার আসনে বসতে পারেন, সরকারের একটা অংশ হতে পারেন, সেটা কি দেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে? কখনোই আনবে না। তাই যাদের জনসমর্থনের কথা বলতেছে কিংবা সাধারণ জনগণ যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, ভোটটি দেবার আগে সুষ্ঠুভাবে চিন্তা করুন। আপনার ভোটটি বিফলে যেতে দিয়েন না। দীর্ঘ 15-17টি বছর প্রায় ভোট দিতেই পারেননি, আজ সময় এসেছে আপনার ভোট দেওয়ার। আপনি যাকে খুশি তাকে ভোট দেন, তবে অন্তত যোগ্য প্রার্থীটাকে বাছাই করুন এবং তাকেই ভোটটা দিন, যাতে করে আজকে এই 15 বছর পরে আপনার ভোটটা কাজে লাগে এবং এই দেশ গঠনে আপনি ভূমিকা রাখতে পারেন। শুধুমাত্র ভিপি নূরের কথাই এতক্ষণ বললাম, তার দলের আরেকজন প্রধান আছেন রাশেদ, সেম ক্যাটাগরির লোক। শুনুন তিনি কি বলেন। দিয়েছেন আমাকে কালীগঞ্জে ঝিনাইদহ 4 আসনে নমিনেশন দিয়েছেন। আমরা 2 ভাই ইনশাআল্লাহ এক হয়ে গিয়েছি এবং আমরা একসাথে কাজ করতে চাই। এ তো আরো বাজে। এর নীতি বিসর্জন যা কিছু আছে সবকিছু সে বিসর্জন দিয়েছে, এমনকি নিজেকেও বিসর্জন দিয়েছে। এর এখন আর নীতি বলতে কিছুই নাই। এও এখন ওই ভিপি নূরের মতন কিভাবে মন্ত্রিত্ব পাবে, ক্ষমতা পাবে, ক্ষমতার কাছাকাছি যেতে পারবে, সরকারের পার্ট হতে পারবে, সেইটা নিয়েই সে এখন খুব ব্যস্ত এবং তার বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলেছে, যার ফলশ্রুতিতেই এই ধরনের ঘোষণা সে দিতে পারে। আর এই জন্যই এই ধরনের লোকদের নিয়ে আবু হেনা রাজ্জাকের মতন লোক কি বলে শুনুন। যে লোকটা দল বিলুপ্ত করে বিএনপিতে এসে ধানের শীষে নমিনেশন নিচ্ছে, এই লোকটার কোনো আইডিওলজি নাই। এই লোকটার কোনো আইডিওলজি নাই, তার মানে সে সবসময় পোল্টি দিতে পারে। মেরিটস হইল কি এইটার, সে এমপি হবে। ডিমেরিটস হইল কি, তার যে রাজনৈতিক আদর্শ সেটাকে সে বিকায়ে দিল। এই কথাগুলো কিন্তু বাস্তব, এই কথাগুলো সম্পূর্ণভাবে সত্যি এবং খাঁটি কথা। তাই সাধারণ জনগণ যারা আছেন, আমরা যারা সাধারণ জনগণ আছি, আজকে দীর্ঘ 15 থেকে 17 বছর পরে আমরা ভোট দিব, আনন্দ চিত্তে ভোট দিতে যাব এবং সেই ভোটের পরিবেশ যেন সুশৃঙ্খল হয়, সেই জন্য সরকারের প্রতি অনুরোধ থাকবে, বিনীত নিবেদন থাকবে, দেশের প্রশাসন যাতে এই ভোটটিকে সুন্দরভাবে পরিচালনা করেন, কোনো প্রকার কারচুপির ব্যবস্থা না থাকে, কেউ যাতে তাদের
জোর খাটিয়ে কোনো কিছু করতে না পারে এবং সুশৃঙ্খল ভাবে ভোটটা হয় এবং আমরা সাধারণ জনগণ যারা আছি তারা সুন্দরভাবে নিজেদের ভোটটা দিয়ে একজন সঠিক যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারি এবং সেই সঠিক ব্যক্তি এসে যেন আমাদের দেশের এই বৈষম্য যা কিছু আছে সবকিছু দূর করে সত্যিকার ভাবে আইন প্রণয়ন করে সবার জন্য সমতা বজায় তৈরি করে, সেটাই সবার কাছে আকুল আবেদন। তাই সাধারণ জনগণ যারা আছেন তারা অবশ্যই ভেবে দেখবেন আপনার ভোটটি যাতে বিফলে না যায়, একজন যোগ্য প্রার্থীর ঘরেই আপনার ভোটটি যায় এবং দেশ গঠনে তা ভূমিকা পালন করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।